আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে নতুন একটা বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি, সেটা হচ্ছে পরিবেশক নিয়োগ। আমরা যারা বিক্রয় পেশায় আছি, বিভিন্ন পদবিতে আছি, পিএসএম, এএসএম, আরএসএম, এনএসএম, সেলস ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার, জিএম। আমাদের জবের সাথে পরিবেশকদের গুরুত্ব, ভূমিকা অপরিসীম। একটা কোম্পানি, একটা প্রতিষ্ঠানের মূল যে রেভিনিউ, সেটা আসে হচ্ছে বিক্রয় থেকে। বিক্রয় ব্যতীত অন্য সব কয়টা ইউনিট, অ্যাডমিন বলেন, এইচআর বলেন, ফ্যাক্টরি বলেন, অফিস বলেন, সব কিছুই হচ্ছে খরচের আওতাধীন। একমাত্র বিক্রয় যেখান থেকে কোম্পানির রেভিনিউ আসে। আর বিক্রয়ের সাথে পরিবেশকদের সংশ্লিষ্টতা অনেক গুরুত্বপূর্ণ। সেজন্য নতুন কোম্পানি হোক অথবা পুরাতন কোম্পানি হোক, পরিবেশক ছাড়া ব্যবসা করা সম্ভব নয়। বিশেষত আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি প্রতিটা থানা ওয়াইজ অথবা বড় বাজারগুলোতে যত বেশি ডিস্ট্রিবিউশন আপনি দিতে পারবেন ন্যাশনালি, আপনার সেলস এবং আপনার রেভিনিউ তত বেশি আশা করতে পারবেন। তো সচরাচর যে বিষয়গুলো হয় সেটা হচ্ছে পুরাতন কোম্পানি বা ব্র্যান্ডেড কোম্পানির ডিস্ট্রিবিউটর বা পরিবেশক পাওয়া অনেক সহজেই যে কোনো কাউকে অফার করলে সে বিজনেসটা নিয়ে নেয়, লুকে নেয় যে একটা ভালো বিজনেস পেয়েছি, এখানে ইনভেস্ট করলে আর্ন আসবে। ঠিক তেমনি যেগুলো নতুন কোম্পানি মার্কেটে আসতেছে, প্রতিনিয়তই কিছু না কিছু কেউ না কেউ নতুন বিজনেসে আসতেছে, নতুন পরিবেশক চাচ্ছে, ব্যবসা চাচ্ছে। আমরা সচরাচর দেখি ফেসবুক, ইউটিউব ইত্যাদিতে বিজ্ঞাপন দিচ্ছে, পেপারে বিজ্ঞাপন দিচ্ছে, পরিবেশক লাগবে, ডিলার লাগবে, ডিপু লাগবে। এগুলোর ক্ষেত্রে দেখা যায় যে পরিবেশক নিয়োগটা একটু কঠিন হয়ে যায়। যারা সেলস প্রফেশনে আসছেন, বিশেষ করে এই মুহূর্তে যারা টেরিটরি ম্যানেজার অথবা এরিয়া ম্যানেজার, রিজিওনাল ম্যানেজার, এরিয়া সেলস এক্সিকিউটিভ, ইনাদের জন্য পরিবেশক সেট আপটা নতুন কোম্পানিতে অনেক কঠিন একটা কাজ। এবং অধিকাংশ নতুন অর্গানাইজেশনে আপনার টার্গেট ফার্স্ট মান্থ, সেকেন্ড মান্থ, থার্ড মান্থ, ফোর্থ, 6 মান্থ পর্যন্ত আপনার টার্গেটই থাকে হচ্ছে আপনি ডিলার সেট আপ করবেন। সেলসটা সেখানে মুখ্য বিষয় নয়। কোম্পানির ফার্স্ট ইনিশিয়াল টার্গেট হচ্ছে যে ডিলার বা পরিবেশক সেট আপ। পরিবেশক সেট আপ হয়ে গেলে সেলস সেখান থেকে আসবেই। কোম্পানি পলিসি অনুযায়ী সেখানে আপনার রিপ্রেজেন্টেটিভ থাকবে, একজন হোক, দুজন হোক, তারা রেগুলার মার্কেট করবে, সেলস হবে, অটোমেটিক একটা সেলস রেভিনিউ আসবে সেখান থেকে। কিন্তু ফার্স্ট স্টেপ হচ্ছে যে সেখানে আপনি ডিস্ট্রিবিউটর দিতে পারতেছেন কিনা। আমাদের দেশে, বাংলাদেশের প্রেক্ষাপটে পরিবেশক পাওয়া যেমন সহজ, আবার সেটা অনেক কঠিনও। সেটা নির্ভর করছে যেমন কোম্পানির ইমেজের উপর, পাশাপাশি আপনার নিজেরই ইমেজের উপর এবং আপনার অভিজ্ঞতার উপর। তো এই বিষয়ে ডিটেলস কথা বলবো, কিছু সময় আপনাদের থেকে নেব, আশা করি উপকৃত হবেন। স্টেপ বাই স্টেপ আমি জিনিসগুলো একটু ব্যাখ্যা করছি। পরিবেশক হওয়ার জন্য বা পরিবেশক পাওয়ার জন্য আপনাদের জন্য যেটা সহজ হবে, প্রথমত হচ্ছে আপনি যে কোম্পানিতে নিয়োগ পেলেন সে কোম্পানি থেকে অধিকাংশ সময় এরিয়াটা ওই এরিয়া দেওয়া হয় যে এরিয়াতে আপনি প্রিভিয়াস কোনো কোম্পানিতে জব করেছেন। টেরিটরি ম্যানেজার, এরিয়া ম্যানেজার, আরএম লেভেল পর্যন্ত এই লেভেলটারই বেশি দায়িত্ব থাকে, বিশেষ করে এরিয়া ম্যানেজার, আরএমদের।
পরিবেশক সেটআপের ব্যাপারে। তো মূলত যে এরিয়াতে আপনি কাজ করেছেন সেই এরিয়াতেই কিন্তু আপনাকে নিয়োগ দেওয়া হয়। নিয়োগ দেওয়ার পরবর্তীতে আপনার প্রথম কাজে হচ্ছে আপনাকে টার্গেট দিয়ে দেওয়া হয় 4টা 5টা 8টা 4টা 2টা, আপনি পরিবেশক নিয়োগ করবেন। এখন আপনার করণীয় কি? আপনি যখন নিয়োগ পেয়েছেন আপনার তো কাজ করতেই হবে। সেক্ষেত্রে আপনাকে পাঠানো হলো, যেমন আপনাকে ফরিদপুর দেওয়া হলো বা বরিশাল দেওয়া হলো বা নোয়াখালী দেওয়া হলো, চিটাগাং পাঠানো হলো। আপনি চিটাগাংয়ে আগে কাজ করছেন বা ফরিদপুরে আগে কাজ করেছেন বা নোয়াখালীতে আগে কাজ করেছেন, এই এরিয়াতেই আপনাকে দেওয়া হলো। পরিবেশক সেট আপ করতে যাবেন, বেশ কয়েকজন দেখেছেন, কিন্তু পরিবেশক হচ্ছে না। যদিও হতে যায়, অনেক দূর আগানোর পর আবার ব্যাক করে আসতে হয়। দেখা যায় যেদিন টাকা দিবে সেদিন সে ফোন ধরে না, বা আপনি গেলেন তার পরিবেশক পয়েন্টে উনি নাই, উনি বাসায় নেই, হসপিটাল গেছে, ওনার ওয়াইফ অসুস্থ বা ওনার মোবাইল বন্ধ, বাড়িতে তো যেতে পারবেন না। এজ এ প্রফেশনাল আপনি একজন ডিস্ট্রিবিউটরের বাড়িতে যাওয়াটা বেমানান। খুব ভালো সম্পর্ক হলে সেটা যেতে পারেন, আদারওয়াইজ আপনি হয়তো তার বিজনেস পয়েন্টে গেলেন, যে তাকে পেলেন না, বা অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী টাকা আপনি ফোন করলেন যে ভাই আজকে তো টাকা দেওয়ার কথা ছিল, টাকাটা দেন, অনলাইন করেন। কিন্তু তিনি বললো ঠিক আছে ঠিক আছে বলে রেখে দিলে 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা যায়, সেদিনের ফোন ব্যাক করেন, আপনি আবার দিচ্ছেন, হয়তো একবার ধরতেছে ভাই দিচ্ছি দিব, এভাবে সারাদিন পার করে 4টার সময় বলতেছে ভাই আজকে তো হবে না, আমি দেখি। তার মানে আপনার এই পরিবেশক হবে না। আপনি যেহেতু অভিজ্ঞ লোক, অ্যাজ এরিয়া ম্যানেজার, RSM, TSM হিসেবে অন্যান্য জায়গায় কাজ করে আসছেন, আপনি সচরাচর বুঝেই যান যে না, এই পরিবেশকটা হচ্ছে না। এখানে ভুল কোথায়? কেন হচ্ছে না? কেন আপনার লাস্ট 11th আওয়ারে এসে কেন আপনার পরিবেশকটা বাদ পড়ে যাচ্ছে, নিতে চাচ্ছে না, সে ব্যবসা নিতে যাচ্ছে না, বা আপনার ব্যবসা দিতে পারতেছেন না? সমস্যা কোথায়? আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করি এজ এ প্রফেশনাল। স্টেপ বাই স্টেপ বলবো, আপনারা কেউ নোট করে নিতে চাইলে নোট করে নিতে পারেন, আপনাদের কাজে লাগতে পারে। স্টেপ 1, আপনি যে এরিয়াতে কাজ করতে গিয়েছেন, কাজ করছেন, অবশ্যই পূর্ববর্তী থেকে, যেহেতু আপনার অভিজ্ঞ একজন লোক, আপনি সেই এরিয়ার পরিবেশকদের একটা প্রোফাইল আপনার কাছে থাকা উচিত। অ্যাজ এরিয়া ম্যানেজার, টেরিটরি ম্যানেজার, সামহাও আপনি মিরপুর এরিয়াতে কাজ করবেন, অথবা আপনি বরিশাল কাজ করবেন, বরিশাল এরিয়াতে কাজ করবেন। এই এরিয়াতে টোটাল বরিশাল ডিস্ট্রিক্টের মধ্যে কয়টা এরিয়া হয়, কয়টা টেরিটরি হয়, কয়টা ডিস্ট্রিবিউটর পয়েন্ট হয়, বা আপনার প্রতিযোগী কোম্পানি, আপনি একটা বিস্কিট কোম্পানিতে জয়েন করেছেন, বেভারেজ কোম্পানিতে জয়েন করেছেন, অথবা টিস্যু কোম্পানিতে জয়েন করেছেন, অথবা চা কোম্পানিতে জয়েন করেছেন, অথবা ক্যান্ডি কোম্পানিতে জয়েন করেছেন। প্রতিযোগী কোম্পানির পরিবেশক এই এলাকায় কয়জন? ফার্স্ট স্টেপ, আপনি এটা একটা প্রোফাইল করে নেবেন। আপনার যে প্রিভিয়াস ডিস্ট্রিবিউটর প্রোফাইল আছে সেখান থেকে দেখে এটা আলাদা করে নেবেন যে আমি বরিশালে জয়েন করেছি, এখানে কতজন এরিয়া ম্যানেজার, কতজন পরিবেশক ব্যবসা করে, টোটাল কয়টা এরিয়াতে কতজন পরিবেশক ব্যবসা করে। দেন আপনার ব্যক্তিগত ইমেজ বা ব্যক্তিগত রেফারেন্সে আপনি যাবেন, যে আলাপ করবেন। আলাপ করার প্রথম স্টেপটা হচ্ছে আপনার ব্যক্তিগত রেফারেন্সে যদি আপনি একটা পরিবেশক পেয়ে যান বেশ, তাছাড়া যদি আপনার ব্যক্তিগত ইমেজ ব্যক্তিগত রেফারেন্সে হয়ে যায়, সেখানে আর কোনো কথা থাকে না, সেখানে আপনি খুব সহজেই পরিবেশক পাবেন, যেহেতু উনি ব্যক্তিগতভাবে আপনাকে চিনে। তাছাড়া যখন আপনি নতুন পরিবেশকের কাছে যাবেন, কোনো নতুন পরিবেশকের কাছে যাচ্ছেন ব্যবসা দেওয়ার জন্য, সেক্ষেত্রে স্টেপ নাম্বার 1, আপনার যার রেফারেন্সে যাচ্ছেন, কারো না কারো রেফারেন্সে যাচ্ছেন, হয়তো পূর্ববর্তী কোম্পানিতে আপনার কলিগ ছিল, অথবা আপনার জুনিয়র ছিল, অথবা আপনার সিনিয়র ছিল, অথবা তার সাথে আপনার কোথাও পরিচয় হয়েছে, উনি আপনাকে রেফারেন্স দিল যে কাশীপুর যান, এখানে একটা পরিবেশক পাবেন।
অথবা নতুল্লাবাদ যান অথবা রূপতলী হাউজিং যান, এখানে একটা পরিবেশক পাবেন। যারা বরিশালে কাজ করছেন তারা এই জায়গাগুলো চিনবেন হয়তো। তা আপনি গেলেন, আপনি যে যার রেফারেন্সে গেলেন, প্রথম ইস্যু যেই পরিবেশকের কাছে গেলেন ওই পরিবেশক আপনাকে ঠিক ততটাই মূল্যায়ন করবে যার রেফারেন্সে আপনি তার কাছে গিয়েছেন। তাকে সে কীভাবে চিনে এই ব্যাপারটা আগে যার রেফারেন্সে যাবেন তার কাছ থেকে ডিটেলস নিয়ে যাবেন, যে আপনার সাথে ওই পরিবেশকের সম্পর্ক কেমন, কি শুধু নাম্বার আছে না আপনি তার সাথে কোনো সময় কাজ করেছেন বা আপনার আত্মীয় স্বজন এটসেট্রা এটসেট্রা। আপনাকে যার রেফারেন্সে যাচ্ছেন তার সাথে আগে ডিটেলস আলাপ করে নেবেন ওই পরিবেশক সম্পর্কে, যে ওই পরিবেশকের মেন্টালি কেমন, সে আসলে কী ধরনের। আমরা দেশটা যেহেতু রাজনীতির একটা বিশাল ব্যাপার আছে, প্রত্যেকে কোনো না কোনো দলীয়ভাবে জড়িত, সেক্ষেত্রে যে পরিবেশকের কাছে আপনি যাচ্ছেন তার সম্পর্কে, তার ব্যক্তিগত ইমেজ সম্পর্কে আগে ভালোভাবে জানবেন যিনি আপনাকে রেফারেন্স করেছেন, এবং পাশাপাশি এটাও জানবেন যে রেফারেন্স যিনি করছেন তার সাথে ওই ভদ্রলোকের পরিচয় কেমন, অন্তরঙ্গ বলেন আন্তরিকতা বলেন সেটা কেমন। আপনার বিজনেস নেওয়ার ব্যাপারে এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যখনই আপনি গেলেন রূপাতলী হাউজিং অথবা কাশীপুর বাজার, যার কাছেই গেলেন, যার রেফারেন্সে গেলেন, ওই ভদ্রলোককে ডিস্ট্রিবিউটর ওই পরিবেশক যেভাবে দেখেন, যে অ্যাঙ্গেলে তার সাথে ব্যবহার করেন, তার সাথে যেরকম সম্পর্ক, সেই সম্পর্কের উপর নির্ভর করেই কিন্তু পরিবেশক আপনার সাথে প্রথম কথা বলবে। আমি মূলত এই ব্যাপারগুলো বলছি নতুন কোম্পানির পরিবেশক যারা দিতে যাচ্ছেন তাদের জন্য। যারা ওয়েল এস্টাবলিশড ব্র্যান্ড হক, অলিম্পিক, ডেকো ফুডস, বসুন্ধরা, প্রাণ, তাদের ক্ষেত্রে এত ডিটেলস দরকার হয় না, তাদের ব্র্যান্ড ভ্যালু আছে। কিন্তু আপনি যখন যাবেন একেবারে ব্র্যান্ড নিউ একটা কোম্পানির ডিস্ট্রিবিউটরের জন্য, যার মার্কেটে কোনো ব্র্যান্ড ভ্যালু নেই, কোম্পানির ব্র্যান্ড ভ্যালু নেই, কোম্পানির নতুন, পরিবেশক দিতে হবে নতুন করে, আপনি জয়েন করেছেন নতুন, সেগুলোর ক্ষেত্রে এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। যার রেফারেন্সে আপনি যাচ্ছেন তার রেফারেন্সটা খুবই স্ট্রং সেখানে কাজে দিবে। সেই ভদ্রলোককে যেভাবে জানে ওই পরিবেশক আপনাকে ঠিক সেভাবেই মূল্যায়ন করবে। তাহলে ইনিশিয়াল কাজ হচ্ছে আপনার রেফারেন্সটা, আপনি কার রেফারেন্সে যাচ্ছেন তার রেফারেন্সটা ভালো করে জানা তার ব্যাপারে, পাশাপাশি যার কাছে যাচ্ছেন তার ব্যাপারে আপনাকে যিনি রেফারেন্স করেছেন তার থেকে জেনে নেওয়া, যে তাই কোন অ্যাঙ্গেলে কথা বললে সে আপনার কথায় শুনবে বা আপনার কথায় পড়বে। এই রেফারেন্সের কাজটা যদি আপনি 100% করতে পারেন, যার কাছ থেকে রেফারেন্স পেয়েছেন এবং যার জন্য যার কাছে গিয়েছেন, সেই ভদ্রলোক থেকে ডিটেল যদি আপনি জানতে পারেন যে ওই ভদ্রলোক ডিস্ট্রিবিউটর পরিবেশকের পরিবেশ কেমন, তার মেন্টালি কেমন, এভরিথিং যত বেশি নলেজ নিতে পারবেন আপনি যখন তার সামনে যাবেন খুব সহজেই তাকে আপনি মোটিভেট করতে পারবেন। যিনি আপনাকে রেফারেন্স করেছে তার কাছ থেকে যতটুকু ভালোভাবে জানতে পারবেন, আপনার পরিবেশকের সামনে গেলে ঠিক ততটাই বেশি আপনি তাকে কনভিন্স করতে পারবেন। স্টেপ নাম্বার 1, এই রেফারেন্সের কাজটা আপনি যদি 100% করতে পারেন, আপনার পরিবেশকের সামনে যাওয়ার পর আপনি ধরেই নিতে পারেন আপনার 90% কাজ ওকে। আপনি যখন তার বিভিন্ন অ্যাঙ্গেলে কথা বলবেন, রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়, তার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, হয়তো আপনি কাউকে চিনেন বা আপনার বাড়ি ওখানে, বা আপনার কোনো আত্মীয় স্বজনের বাড়ি তার বাড়ির পাশে, সাথে ব্যবসা করতেছে রূপাতলী হাউজিংয়ে, তার বাড়ি হচ্ছে গরু নদী, অথবা তার বাড়ি হচ্ছে জালাঘাটে, সে রূপাতলীতে ব্যবসা করতেছে হাউজিংয়ে, ওখানে আপনার একজন আত্মীয় আছেন। এটা তখনই আপনি বলতে পারবেন যিনি আপনাকে রেফারেন্স করেছেন তার কাছ থেকে ডিটেলস জেনে যাবেন যে ওই পরিবেশকের এভরিথিং যতটুকু জানতে পারবেন অতটুকুই আপনার কাজে আসবে। এবং এই রেফারেন্স যদি 100-এ 100 আপনি জানতে পারেন, আপনি ধরে নিতে পারেন 90% আপনার পরিবেশক হয়ে যাবে, মিস হবে না। এটা কেন বললাম 100%, সেটার অনেকগুলো কারণ আছে, স্টেপ বাই স্টেপ যখন বলবো তখন বুঝতে পারবেন। সেকেন্ড ইস্যু,
আপনি তার সাথে গেলেন, তার সামনে গেলেন, যতটুকু আপনার নলেজ নিয়েছেন ঠিক ততটুকু তার কাছে প্রেজেন্ট করা সর্বোত্তমভাবে। আপনি যতটুকু আপনি আপনার ক্যাপাবিলিটি অতটুকু প্রেজেন্ট করবেন। প্রেজেন্ট করার পরবর্তী স্টেপ, তার প্রয়োজন চাহিদা, সে এই মুহূর্তে বিজনেস বাড়াবেন কিনা এবং বাড়ালে তার কি কি সুবিধা তিনি পাবেন, কেন তিনি ব্যবসা বাড়াবেন এবং কেন বাড়াবেন না, এই জিনিসটা তার মুখ থেকে আপনি বের করে নিতে হবে কৌশলে। তিনি ব্যবসা বাড়াবেন কি বাড়াবেন না, তার ব্যবসার চাহিদা আছে কি নাই, এই প্রয়োজনটা তার মুখ থেকে যদি বের করতে পারেন, আপনি আরেকটা ধাপ এগিয়ে গেলেন। 3 নম্বর, অপরচুনিটি। আপনি যখন তার কাছ থেকে তার জরুরতটা তার মুখ দিয়ে বের করে নিতে পারতেছেন, তখনই আপনি আপনার অপরচুনিটি, তার সুযোগটা কাজে লাগাবেন। উনি ব্যবসা করতে চাচ্ছেন, তখন আপনার সুযোগটা আপনি কাজে লাগানোর পরিপূর্ণ একটা ফিল্ড তৈরি হয়ে গেল। এখন আপনি আপনার সুযোগটা কাজে লাগাইতে পারতেছেন, খুব সহজে তাকে বুঝাতে পারতেছেন যে হ্যাঁ এই। দেন এখন আপনি তাকে আপনার কোম্পানি সম্পর্কে প্রেজেন্ট করবেন, কোম্পানির ডিটেলস, কোম্পানির বাড়ি কোথায়, কোম্পানির ফ্যাক্টরি কোথায়, কোম্পানির মালিককে, তাদের বিজনেস কি, তারা এই ব্যবসা কতদিন করতেছে, ডিটেলস কোম্পানি সম্পর্কে আগে তাকে বলবেন, কোম্পানি কোথাকার। এই সব কিছুই নির্ভর করবে আপনার ফার্স্ট রেফারেন্স থেকে যতটুকু নলেজ নিয়েছেন, সেই নলেজের সাথে সাথে কথা মিলিয়ে বলতে হবে, তাহলে কিন্তু আপনি আগাতে পারবেন। দেন আপনার কোম্পানির ডিটেলস বলার পরে প্রোডাক্ট ক্যাটালগটা তাকে দেখালেন, কিছু লাইভ স্যাম্পল নিয়ে গেলেন, লাইভ স্যাম্পল তাকে টেস্ট করালেন। সচরাচর প্রত্যেক ডিলার পয়েন্টে 2-1 লোক বাড়তে থাকেই, সেটা ডিএসএর থাকতে পারে, যেহেতু সে ডিলার ব্যবসা করে, অন্য 2টা কোম্পানির লোক থাকতে পারে, তাদেরকে সহ সবাইকে স্যাম্পল টেস্ট করালেন যে এই স্যাম্পলটা খান। আপনি নিয়ে গেলেন বিস্কিটটা, আপনার রুবিয়া কোম্পানি বিস্কিট সেলস করে, 2 প্যাকেট বিস্কিট নিয়ে গেলেন, ব্যয় করে সবগুলো স্যাম্পল নিলেন, 2 প্যাকেট বাড়তি নিয়ে গেলেন, সেই বাড়তি 2 প্যাকেট খাওয়ালেন, আপনার কোম্পানির বেস্ট প্রোডাক্ট সেটা খাওয়ালেন। অথবা আপনি বিক্রি করতে গেছেন কেক, আপনার কোম্পানির শুধু কেক, টিফিন কেক, ড্রাই কেক ইত্যাদি ইত্যাদি, 2 পিস কেক 5 পিস কেক নিয়ে যান বাড়তি স্যাম্পলের অতিরিক্ত, সেটা টেস্ট করান। ক্যাটালগের পাশাপাশি প্রোডাক্ট টেস্ট করাবেন। প্রোডাক্টের কোয়ালিটি যখন আপনার দেখবে সে খাবে, আশা করি আপনি ভালো কোম্পানির প্রোডাক্টের কোয়ালিটিতে কোনো কোম্পানি নতুন অবস্থায় খারাপ করে না। হচ্ছে ন্যাচারালি কোনো কোম্পানি প্রোডাক্ট খারাপ দিতে চায় না, কারণ কেউ চায় না বিজনেস শুরু করে বন্ধ করতে, না হয়তো দুর্ভাগ্যবশত বন্ধ হয়ে যায় বা করতে হয়, সেটা ভিন্ন হিসেবে। কিন্তু কোনো কোম্পানি চায় না যে তার বিজনেসটা শুরু হওয়ার আগেই বন্ধ হয়ে যাবে বা মাঝপথেই বন্ধ হয়ে যাবে। দেন প্রোডাক্টের টেস্ট তার ভালো লাগবে আশা করতেছি। এবার আপনি আপনার বিজনেস পলিসি, বিজনেস প্ল্যান সেগুলো তার সাথে শেয়ার করবেন এবং বিজনেসের মার্জিন, আপনার কোম্পানির সাথে বিজনেস করলে তিনি কী কী সুবিধাগুলো পাবেন, কী কী সুবিধা আপনি তাকে দিবেন এবং কত পার্সেন্টেজ দিবেন, আপনার সাপোর্টকে দিবেন, লজিস্টিক সাপোর্ট হয়তো ভ্যান দিতে পারেন আপনি, অথবা ভ্যান ড্রাইভারের সাপোর্ট দিতে পারেন, অথবা এসআর দিতে পারেন, অথবা ডিএসআর একটা ইনসেন্টিভ রাখ থাকতে পারে, ইত্যাদি ডিটেলস তাকে বলেন খোলাখুলিভাবে। এবং একটা ব্যাপার এখানে খেয়াল রাখবেন, কোনো ক্রমেই কোনো ইনফরমেশান মিথ্যা ভুল বলবেন না। যদি না জেনে থাকেন, ওখান থেকে আপনার রিপোর্টিং বসকে ফোন করবেন, স্যার এই ব্যাপারটা আমার জানা ছিল না, উনি তো একটা কোশ্চেন করেছেন, আমি উত্তর দিতে পারছি না। কিন্তু না জেনে একটা ভুল ইনফরমেশান আপনি অনেক বড় ক্ষতি করতে পারে। গাড়ির পিছনে অনেক সময় লিখে থাকে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, আপনার একটা মিথ্যা কথা আপনার পরিবেশকটা বাতিল হওয়ার জন্য যথেষ্ট। একটা মিথ্যাই পরিবেশক বাতিল হওয়ার জন্য যথেষ্ট। মিথ্যা বলবেন না, পরিবেশক হবে না সমস্যা না, আপনি 1 জন না 100 জনের কাছে যাবেন, কিন্তু মিথ্যা বলবেন না। অ্যাকুরেট আপনি তাকে কি দিতে পারবেন, কি কি পলিসি, স্পেশালি ড্যামেজ। আমার দেশে অধিকাংশ কোম্পানির ড্যামেজ পলিসিতে প্রবলেম, ড্যামেজ যা দেয় তা কোম্পানি পায় না, দিলেও সময় মতো পায় না, কোম্পানি প্রথমে যেটা বলে সেটা পরবর্তীতে দেয় না। ড্যামেজ পলিসিটা ক্লিয়ার করে বলবেন কীভাবে নেবেন, কীভাবে দিবেন, স্পেসিফিক ড্যামেজ। অন্যান্য প্রোডাক্ট যাই করবেন না করবেন,
দেন এবার আসেন কোম্পানি তার কাছে কি এক্সপেক্ট করে ডিলারের কাছ থেকে। ডিলারের কাছে এক্সপেক্ট করে যে আপনি আমার ডেলিভারিটা 100% দিবেন এবং মাল শর্ট রাখবেন না, মাল শর্ট রাখা যাবে না, এবং ডেলিভারিটা রেগুলার যেটা আসবে প্রত্যেকটা দোকান আপনি টাচ করবেন ইত্যাদি। এই ব্যাপারগুলো তাকে ক্লিয়ার কনসেপ্ট দিবেন। এবার আপনি ক্লোজিংয়ে চলে আসবেন। এত স্টেপ যাওয়ার পরে আপনার ফাইনালি একটা ক্লোজিংয়ে আসবে, সেটা হচ্ছে আপনার কী প্রসেসে উনি আপনার সাথে লেনদেন করবে। আপনি তো নতুন মানুষ, সে আপনাকে টাকা দিবে কীভাবে, আপনি মাল দিবেন কীভাবে, সেই বিশ্বস্ততা কীভাবে হবে, সেই যে প্রথমে বলছিলাম এখন খেয়াল করেন। এখন আপনার কাজে আসবে সেই রেফারেন্স। প্রথম থেকে শেষ পর্যন্ত এই রেফারেন্সটা আপনার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, খুবই গুরুত্বপূর্ণ। যদি সেই রেফারেন্স স্ট্রং হয়, সে আপনাকে টাকা দিতে বিন্দুমাত্র চিন্তা করবেন না। আর যদি রেফারেন্স দুর্বল হয়, তখন সে অনেক চিন্তা ভাবনা করবে কেন টাকা দিবে, কীভাবে দিবে। কারণ ইতিমধ্যেই আমরা দেশে ব্যাংকের ছাতার মতো অনেকগুলো কোম্পানি হয়েছে, ছোট ছোট কোম্পানি। তারা হয়েছে, টাকা নিছে, মাল দেয়নি, বা মাল দিয়েছে ড্যামেজ গেছে, আবার ড্যামেজ রিপ্লেস করেনি, বা সব ঠিক ছিল কিন্তু এমপ্লয়ীদের স্যালারি দেয়নি, বন্ধ হয়ে গেছে, ডিপোর গোডাউনে মাল পড়ে আছে, ডিলারের গোডাউনে মাল পড়ে আছে, বা কাজ করেছে এক মাস 2 মাস করছে, তারপরে আর ব্যবসা করেনি। এই অভিজ্ঞতাগুলো আমরা দেশের প্রেক্ষাপটে অধিকাংশ ডিলারের আছে। অধিকাংশ ডিলারে গেলেই বলবে, ভাই নতুন কোম্পানি নিয়ে আসছেন, এরা তো কদিন পরে পালায় যাবে, মাল দেবে না, টাকা নেবে, মাল দেবে না। এই ক্ষেত্রেই আপনার সেই রেফারেন্সটা খুব স্ট্রং কাজে আসবে। তখন আপনি বলতে পারবেন যে আমি আসছিলাম তো মোস্তাফিজ ভাইয়ের রেফারেন্সে, বা মেজান ভাইয়ের রেফারেন্সে, লিটন ভাইয়ের রেফারেন্সে। দেন তখন ওই যার রেফারেন্সে গেলেন তাকে আস্তে করে কলটা ধরা দিলেন যে ভাই শফিক ভাইয়ের কাছে তো আসছিলাম, ডিলের তো কথাবার্তা ফাইনাল করছি, এখন টাকার ব্যাপারে এসে একটু কনফিউশন হল যে টাকাটা কীভাবে দিবে। এখন আপনি রেফারেন্স যিনি করছে তারা ফোন দিতে পারেন। আর আপনার স্যার, আপনার রিপোর্টিং বস যদি ওই এলাকারই হয়ে থাকে, তাহলে তাকেও ফোন দিতে পারেন, তাকে ফোন দিয়ে ধরিয়ে দিতে পারেন। আপনি তাকে পলিসিটা আগে শেয়ার করবেন। আমাদের পলিসি হচ্ছে আপনি অনলাইন করবে, মাল পাবেন, বা আপনার মাল আসবে, টাকা দেবেন। আপনার যে কোম্পানিতে যে পলিসি, অথবা আপনার ফ্যাক্টরিতে যাবেন, বসে থেকে মাল নিয়ে আসবেন, অথবা আপনি ডিডি করবেন, ডিডির কাগজ ফটোকপি করে দেবেন, আপনার মাল আসবে, অথবা আপনি কন্ডিশনে দিবেন। আপনার কোম্পানির পলিসি যেটা আছে সেটাই বলবেন, বাড়তি বলবেন না এবং মিথ্যা বলবেন না। পরিবেশক ওপেন হওয়ার জন্য এই দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। মিথ্যা বলাই যাবে না, মিথ্যা বলবেন না। মিথ্যা বলে ব্যবসা দিবেন না, সেই ব্যবসা আপনি টিকবে না। কোনো না কোনো দিন, কোনো না কোনো সময় সে কোনো না কোনোভাবে এই বিষয়গুলো জানবে, তখন আপনার সাথে ব্যবসা করবে না। যাই হোক, আপনার ফাইনালি প্রসেসটা যে আপনার টাকা সে কীভাবে দেবে, আপনার মাল কীভাবে দেবেন, এই ডিটেলস ক্লিয়ার করে আপনি তার থেকে একটা ডেট নিয়ে আসবেন। ফিক্স ক্লোজিং করে শেষ, আপনি তার কাছ থেকে ফিক্সড একটা ডেট নেবেন যে ভাই ঠিক আছে, আপনি টাকা অনলাইন করেন, অথবা ডিডি করেন, অথবা মাল আসলে টাকা দেন। ডিটেলস তাকে বলবেন যে প্রসেসটা কী, দেন তার সাথে আপনি ডিড করলেন। কোম্পানির যে এগ্রিমেন্ট আছে, ডিস্ট্রিবিউটরের এগ্রিমেন্ট, সেই এগ্রিমেন্ট ডিড করলেন। ডিড করে একটা ডিমান্ড তার সামনে করলেন তার চাহিদা অনুযায়ী, অথবা উনি যদি আপনাকে আস্থা পেয়ে যায় এতগুলো কথার মধ্যে, আপনার রেফারেন্স ইত্যাদি ইত্যাদি, দেন আপনাকে বলতে পারে যে মিজান ভাই ঠিক আছে, আপনি একটা ফার্স্ট চালানটা আপনি দিয়ে দেন, আপনার পছন্দ মতো পরবর্তী চালান আমি নিজে থেকে ডিমান্ড দেবো। দেন আপনি তার সাথে জিজ্ঞাসা করে দেবে কত টাকা করবেন, 1 লাখ, 2 লাখ, 50,000, 40,000, 22,000, যা দিয়ে সে শুরু করতে চায় আপনার কোম্পানির স্ট্রেংথ অনুযায়ী। দেন ডিমান্ড করে ফেললেন, এগ্রিমেন্ট করে ফেললেন, এবং ডেট নিয়ে ফেললেন কোন দিন দিবে। যেদিন দিবে এর আগে, এর মধ্যবর্তী কিছু কাজ আপনার আছে, সেটা হচ্ছে ওখানে বসে থেকে আপনার রুট চার্টটা করে ফেললেন। উনি যে রুটে ডেলিভারিগুলো দেয়, ওনার আগে তো ডিস্ট্রিবিউটর অবশ্যই আছে। আপনি আরেকটা ব্যাপার এখানে বলে রাখি, সেটা হচ্ছে একেবারে প্রফেশনাল না, নতুন পরিবেশক, সে হয়তো কোনো কারণে বিদেশ থেকে আসছে, বিদেশে যেতে পারতেছে না, এখন নতুন করে ব্যবসা করতে চাচ্ছে, অথবা সে আগে ফার্মাসিস্ট ছিল, এখন ডিলের ব্যবসা করবে, অথবা আগে মাছ বিক্রি করতে, এখন ডিলের ব্যবসা করবে, অথবা সে আগে মুরগির খামার করছে, ধরা খাইছে, এখন সে ডিলের ব্যবসা করবে। এই ধরনের পরিবেশক থেকে যতটুকু সম্ভব এড়িয়ে যাবেন। নিতান্তই আপনার কোম্পানির বিজনেস রান করার জন্য তাকে ইনিশিয়ালি দিতে পারেন, তবে চেষ্টা করবেন এই ধরনের পরিবেশক থেকে এড়িয়ে যাওয়ার জন্য। প্রফেশনাল ডিলার না হলে আপনার কোম্পানির ব্যবসা সেখানে সার্ভাইভ করা খুবই কঠিন হবে।
কারণ আপনার কোম্পানি দিবেন একটা ডিস্ট্রিবিউটর দিয়ে একটা কোম্পানির ডিস্ট্রিবিউটর দিয়ে একটা ডিলার রান করা খুবই কঠিন। কারণ যখনই সে ডিলার নিল তার একটা গোডাউন প্রয়োজন হলো, একটা গোডাউন লাগবে, তার একটা ভ্যান লাগবে, একটা ডিএসএল লাগবে, তাকে দৈনিক এখানে সময় দিতে হবে। একটা কোম্পানি প্রথম অবস্থায়, নতুন একটা কোম্পানি, নন ব্র্যান্ডের একটা কোম্পানি, প্রাথমিক অবস্থায় 1 প্লাস 1.5 প্লাস 2 প্লাস করা অনেক কঠিন হয়ে যায়। যদি আপনি বলেন যে আপনি 2 লাখও সেলস করবেন, আপনি 8% কমিশন 16,000 টাকা, বা 6% কমিশন 12,000 টাকা, বা 10% কমিশন 20,000 টাকাই ধরেন, সেক্ষেত্রে তার গোডাউন ভাড়া, ভ্যান ড্রাইভার, তার ব্যক্তিগত খরচ ইত্যাদি নিয়ে সে ব্যবসাটা সার্ভাইভ করতে পারবে না যদি আপনি নতুন কাউকে ব্যবসা দেন। হ্যাঁ, দিতে পারেন, এমন নতুন কাউকে ব্যবসা দিতে পারেন যে আপনার, যে চিন্তা করবে ঠিক আছে আপনি আমার ব্যবসাটা নেন, আমার আরেকটা কলিগ আছে অমুক কোম্পানিতে, আমি তাকে আপনার ওনার ব্যবসাটা আপনাকে এনে দিব। যদি আপনি ওভার কনফিডেন্ট হন এবং আপনার বন্ধুকে সে কনভিন্স করতে পারেন, তাহলে তাকে 2টা পরিবেশক দিয়ে রান করাতে পারবেন। 2টা কোম্পানির পরিবেশক হলে আশা করি একটা ডিলার সার্ভাইভ করতে পারে প্রাথমিক অবস্থায়। যার জন্য চেষ্টা করবেন একেবারে নতুন লোককে ব্যবসা না দেওয়ার জন্য। চেষ্টা করবেন যে যার ব্যবসা আছে, সে অলরেডি 2টা 3টা 5টা কোম্পানির ব্যবসা করে এবং সে নিজে মার্কেটে যায়। বিশেষ করে ডিলার যে পরিবেশকগণ মার্কেট নিজে যায়, অন্তত সপ্তাহে 2-1 দিন। রেগুলার যাওয়ার কথা আমি বলছি না, কারণ তার অন্য কাজও থাকতে পারে। শুধু অধিকাংশ ডিস্ট্রিবিউটর ব্যবসা যারা করে তাদের অন্য ব্যবসা আছে, অথবা তার মুদি দোকান আছে বা চালের আড়ত আছে, ইত্যাদি থাকতে পারে। সেক্ষেত্রে যদি ডিস্ট্রিবিউটর সপ্তাহে 1 দিনও যায়, মাসে 2 দিনও যায়, তাও আপনার জন্য পজিটিভ। কারণ এটা আপনারা বোঝেন যারা প্রফেশনে আছেন, টিএম এরিয়া ম্যানেজার আছেন, আরএসএম যারা আছেন, তাদের উদ্দেশ্যে বলছি। তো ফাইনালি আপনি ডিড এগ্রিমেন্ট করে, ডিমান্ড করে, আপনি লাস্ট কাজ আপনি রুট চার্টটা করে ফেললেন, তার অন্য কোম্পানির পরিবেশকে অন্য গাড়ি কোন কোন রুটে যায় রুট চার্টটা করে ফেললেন। এখন আপনার কাজ কি? এখন তার সাথে ডিড এগ্রিমেন্ট শেষ। এখন আপনার কাজ হচ্ছে ওই জায়গায় একটা রিপ্রেজেন্টেটিভ সেট আপ করা।